This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিগ ব্রেক অ্যাট 6 আমাদের নজর থাকে দিনভর ঘটে চলা সমস্ত বড় খবরে। সন্ধে 6টায় আজকে ফোকাসে কোন কোন খবর রয়েছে? প্রথম ইস্যু, উত্তরে বিজেপির চ্যালেঞ্জ। নজর থাকবে আমাদের উত্তরের দিকে এবং আমরা দেখে নিই এক এক করে সমস্ত ইস্যু, কারণ আজকে প্রথমেই আমাদের উত্তরবঙ্গে নজর রাখতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণ আগে বক্তব্য শেষ করেছেন, সেই উত্তরে বিজেপির কি চ্যালেঞ্জ সেদিকে আমাদের নজর থাকবে। আমি পিসিআরকে বলবো 2 নম্বর ইস্যুটা প্লে করতে। আজকে সন্ধ্যে 6টার 2 নম্বর ইস্যু কি? অধিকারী গড়ে চাপে তৃণমূল। কেন জানেন এই প্রশ্ন তুলছি, তার উত্তরটা আজকে সন্ধ্যে 6টার আমরা দেব টিচারে। 3 নম্বর ইস্যু আজকে দেখে নেব। 3 নম্বর ইস্যু, রবিবার জনগর্জন সভা রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেই জনগর্জনের আজকে ডিটেল রিপোর্ট থাকবে। প্রস্তুতি কতদূর, কেন এই জনগর্জন হচ্ছে, চলুন আমরা তারপরে এবার একটু খবরের ডিটেল আপডেটে নজর রাখি। এক এক করে সমস্ত ইস্যুগুলো তো দেখে নিলাম আমরা। 3টে বড় ইস্যু, কালকের মেগা ইভেন্ট, ভোটের মুখে ব্রিগেডকে সামনে রেখে শক্তি প্রদর্শনের তৃণমূল। প্রস্তুতি খতিয়ে দেখতে ব্রিগেডে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে পৌঁছে দেখেন সমস্ত প্রস্তুতি কি চলছে, কতদূর কাজে গিয়েছে, সমস্তটা তিনি নিজে খতিয়ে দেখেন। ব্রিগেডে তৈরি হয়েছে বিশাল একটা র্যাম্প ধরে কর্মীদের কাছে পৌঁছবেন মমতা এবং অভিষেক। এই র্যাম্পের ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি, দেখুন টি এর মতো করে করা রয়েছে। সন্দেশখালী, কোন্দল, দুর্নীতি, বকেয়া সমস্যা, একাধিক সমস্যায় কিন্তু জর্জরিত শাসক দল। শাসকের অস্বস্তি বাড়িয়েছে দুর্নীতি তদন্তে টানা এজেন্সির হানা। জনগর্জন সভা থেকেই ভোটের আগে বিরোধীদের বার্তা দিতে চায় তৃণমূল কংগ্রেস। ভিন রাজ্য থেকে তৃণমূল নেতাদের এনে সভায় সর্বভারতীয় রূপ। রবিবার ব্রিগেডের মঞ্চে 600 নেতাকে রেখে শক্তি প্রদর্শন। কর্মীদের চাঙ্গা করতে বড় ঘোষণা করতে পারেন তৃণমূল নেত্রী। 100 দিনের কাজ, আবাসের বকেয়া নিয়ে ফের কেন্দ্রকে পাল্টা চাপ। প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে এই বিষয়ে কথা বলে নেব, একটু জানার চেষ্টা করব কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে এই জনগর্জন সভা। প্রদীপ্ত 600 সংখ্যাটা নেহাত কম নয়। কেন প্রয়োজন পড়লো হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের এতজনকে এক মঞ্চে আনার? কেন নিজেদের শক্তি প্রদর্শনের প্রয়োজন পড়লো তৃণমূল কংগ্রেসের মতো একটা বড় দলের? দেখো, সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, ফলে শক্তি প্রদর্শন সব রাজনৈতিক দলই করছে, তৃণমূল কংগ্রেসও সেভাবেই শক্তি প্রদর্শন করছে। তবে এই সভাটা হয়তো কিছুদিন আগে হতো, দলের অন্দরের কোথাও একটা মতান্তর তৈরি হওয়ার জন্য এই সভাটা দেরিতে হচ্ছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যারা কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছেন তাদেরকে সামনে রেখে একটা ব্রিগেডের সভা করতে, এবং সেই সভায় এটা মূলত হতে চলেছে। এবং আমি আমার সহকর্মী কুণালকে দেখাতে বলবো যে মূল মঞ্চটা হয়েছে এবং মূল মঞ্চে দুপাশে 2টো মঞ্চ তৈরি করা হয়েছে। একটি মঞ্চে থাকবেন যারা কেন্দ্রের বঞ্চনার শিকার হয়েছেন, অন্য একটি মঞ্চে থাকবেন দলীয় নেতা নেত্রী এবং সেলিব্রিটি মুখ যারা আছেন তারা থাকবেন। ঠিক অনেকটা 21শে জুলাইয়ের ধাঁচে বলা যায়। তবে যে কথাগুলো তুমি বললে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কাছে একেবারে চ্যালেঞ্জের জায়গা, তার কারণ একাধিক ইস্যু রয়েছে। সাম্প্রতিককালে সন্দেশখালী ইস্যু কিন্তু তাদেরকে যথেষ্ট বেকায়দায় ফেলেছে, এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের কাছে কালকে ভিড় তো অবশ্যই একটা বড় চ্যালেঞ্জের জায়গা। তবে তৃণমূল নেতৃত্ব মনে করছেন যথেষ্ট পরিমাণে ভিড় আগামীকাল দেখা যাবে, এবং ইতিমধ্যেই শহরের বিভিন্ন জায়গাতে গীতাঞ্জলি স্টেডিয়াম উত্তীর্ণ, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ইকো পার্ক, সেখানে দলের কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। হাওড়াতেও দলের কর্মী সমর্থকদের রাখার একটা বন্দোবস্ত হয়েছে। কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, এবং আগামীকাল দলকে একেবারে ভোকাল টনিক দিতে লোকসভা নির্বাচনের আগে দলের সমস্ত স্তরের কর্মী সমর্থকদের এক জায়গায় হাজির করে ভোকাল টনিক দেওয়ার জন্য একেবারে নতুন একটা ভাবনায় তারা মঞ্চকে সাজিয়েছে। যেমনভাবে 3টে মঞ্চ, তার পাশাপাশি তুমি যেটা বললে প্রায় 350 ফুটের কাছাকাছি একটা র্যাম্প বানানো হয়েছে। নজর থাকবে প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমায় খুব সুন্দর করে বিশ্লেষণ করে প্রদীপ্ত এই সভার যে ব্যাখ্যা আর কি, কিন্তু কেন হচ্ছে, কেন শক্তি প্রদর্শনের প্রয়োজন রয়েছে বলছিল। কিন্তু এই যে এত আলোচনা চলছে, রাজনৈতিক
যারা অন্যান্য দলগুলি রয়েছে, মানে বিরোধীদের কথা বলছি, তারা তো চুপ করে নেই। তারা এই বিষয়ে কি বলছেন শুনবো, এবং পাল্টা শাসক দলের তরফ থেকেই বা কি উত্তর এলো সেও শুনবো। ব্রিগেডের র্যাম্প এ তো অদ্ভুত, এ তো ফিল্ম আর্টিস্টরা এরকম করেন, মানে জনগণের কাছ থেকে বোধহয় মাননীয়া বিচ্ছিন্ন হয়ে গেছেন, তাই ওই র্যাম্পের মধ্যে দিয়ে চলে বারবার জনতার কাছে যাওয়ার প্রচেষ্টা এটা করবেন, দেখা যাক কী হয়। কিন্তু এতে জনগণের বিশ্বাস উনি ফিরে পাবেন না। প্রশ্ন হচ্ছে যে সবার যে নামকরণ জনগর্জন, এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে এটা জনসমাবেশ নয়, এটা যারা গর্জন করতে পারেন তাদের সমাবেশ। কারা গর্জন করেন? যারা গুন্ডামি করতে পারেন, যারা পাড়ায় পাড়ায় মাস্তানি করে তাদের গর্জন। এবং আপনি যে কথা বললেন, মানসবাবুর মতো মানুষও আজকে ওই পর্যায়ে তার পরিণতি হয়েছে, যে মানুষটাকে অন্তত আমি ব্যক্তিগতভাবে জানতাম শিক্ষিত রুচিসম্পন্ন মানুষ, তিনিও আজকে গর্জনের শিকার হয়েছেন। যুক্তি, বোধ, ন্যায় তার শিকার নন। অনেকদিন বাদে ব্রিগেড হচ্ছে, মানুষের মধ্যে খুব উৎসাহ আছে। আর যেহেতু এটা বাংলার স্বার্থের জন্য ব্রিগেড, বাংলার স্বার্থ রক্ষার জন্য ব্রিগেড, তাই বাংলার মানুষের একটা উদ্দীপনা আছে ব্রিগেডের। ব্রিগেড সমাবেশে যোগ দিতে দূর দূরান্ত থেকে শহরে পৌঁছে যাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। ব্রিগেড ভরাতে তৃণমূলের মেনু ডিম ভাত। গীতাঞ্জলি স্টেডিয়াম, ইকো পার্ক, শহরের দুই প্রান্তে কিন্তু কর্মীদের থাকার জন্য সমস্ত ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস। হাওড়ায় সেখানে বাধাঘাটে থাকা খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে দলের তরফে। আগামীকাল তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। কলকাতায় এই ব্রিগেড সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে দূর দূরান্ত জেলা থেকে কর্মী সমর্থকরা ইতিমধ্যে ট্রেনে করে হাওড়া স্টেশনে এসে উপস্থিত হতে চলেছে, এবং তাদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করা হয়েছে উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাধাঘাটের শ্রী সামবাটিকায়। এবং এখানেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের জন্য ভাত এবং ডিমের ঝোলের ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রত্যেকবার ব্রিগেড, দুবার ব্রিগেড, এবং অনেক ছোটোবেলা থেকে আমরা 21শে জুলাই করে এসেছি। 21শে জুলাই ধর্মতলা শহীদদের স্মরণে যেটা সভা হয়, প্রত্যেকবারই মানুষ, লাখো লাখো মানুষ এখানে আসে। তা আমাদের কিছু আমরা শেয়ার করে তাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আমরা করি। আমরা প্রায় বীরভূম বীরভূম একদম পুরো বীরভূম জেলা আমাদের এখানে আসবে, প্রায় 24,000 মানুষ। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। লোকসভার আগে সন্দেশখালী ইস্যুতে মাটি কামড়ে বিজেপি ও বামেরা। তৃণমূলের ব্রিগেডের দিনই সন্দেশখালীতে সভা করবেন শুভেন্দু। সোমবার সন্দেশখালীতে এই সভা রয়েছে সুজন সেলিমদের। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূলের মিছিলে হেঁটেছিলেন সন্দেশখালীর রাজবাড়ি এলাকার বাসিন্দা নীলিমা জানা। সন্দেশখালী স্বাভাবিক এমন নিয়ে দাবি করেছিলেন ওই তৃণমূল নেতা স্ত্রী। গতকাল তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান একদল মহিলা। ভোটের আগে সন্দেশখালী ইস্যু জিয়ে রাখতে চায় বিরোধীরা। শাহজাহান শিবুদের গ্রেফতার নিয়ে নিজেদের পিঠ চাপড়াচ্ছে তৃণমূল। লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদী, অমিত শাহের মুখেও সন্দেশখালী। সব বিষয়ই থাকবে, কিন্তু একটা ঘটনা ঘটেছে, যে ঘটনা গোটা দেশকে সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছে। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ সে তো অবাক হয়ে গেছে যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গেও মতো রাজ্য, কালচারাল রাজধানী বলা হয়, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়। সন্দেশখালীর এই ঘটনা আমরা অন্যায় অবিচার সিনেমায় উৎপল দত্তকে করতে দেখেছিলাম ভিলেন হিসেবে। সে মহিলাদেরকে রাত্রিবেলা তার বাড়িতে ডাকতো, কিন্তু এখন সেটা চলছে, এটাই তো আমরা অবাক হয়ে যাচ্ছি। গোটা সন্দেশখালীর মানুষ ফুঁসছে, গোটা সন্দেশখালীর মানুষ ফুঁসছে। তৃণমূলের নেতারা যাচ্ছেন, কেউ ঢোল বাজাচ্ছেন, কেউ নেতা পরিবর্তন করছেন, আবার নতুন নেতা, তাকে আবার পরিবর্তন করতে হচ্ছে, আবার নতুন নেতা, আবার তাকে পরিবর্তন করতে হচ্ছে। সন্দেশখালী একটা সিগন্যাল, তৃণমূল বুঝে যাবে যে বাংলার মানুষ তৃণমূলের অত্যাচারে জবাব দেওয়ার জন্য তৈরি। ভোটবঙ্গে আবারও নরেন্দ্র মোদী। 10 দিনে 4 বার বাংলায় মোদী। ব্রিগেডের সভার আগের দিনই শিলিগুড়িতে, মানে আজকে, মোদীর মুখে ভাইপো খোঁচা। একযোগে বাম তৃণমূল কংগ্রেসকে তো ইন্ডি জোটকে তুলোধনা করলেন মোদী। टीएमसी वालों को भतीजे की चिंता है, कांग्रेस वालों को अपने शाही परिवार के बेटे बेटी को आगे बढ़ाना है, लेप वालों को
इन दोनों के साथ तालमेल बनाए रखना है ताकि उसकी भी गाड़ी चलती रहे। इन लोगों को आपके बच्चों की परवाह नहीं है। मुझे किसी के लिए भी कोई बैंक बैलेंस नहीं छोड़ना है, कोई बंगला गाड़ी नहीं छोड़नी है। मुझे तो संतोष तभी होता है जब आप जैसे मेरे परिवार के सदस्य को मैं पक्के घर में सारी सहूलियत के साथ जीवन जीते देखता हूं। বাংলার রাজ্য রাজনীতিতে ঝড় তুলে ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন কলকাতার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই অভিজিৎই এবার প্রথম বক্তব্য রাখলেন মোদির সভায়। একদম শুরু থেকে তৃণমূলের বিরুদ্ধে শোনালেন অল আউট অ্যাটাক। সাফ বললেন তৃণমূলকে একটা ভোটও নয়, 26-এর লোকসভা ভোটে তৃণমূলকে বিদায় দিতে এখন থেকেই প্রস্তুতি শুরুর প্রয়োজন রয়েছে বলে মত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। তৃণমূলকে আজকে আপনারা এখানে শপথ নিয়ে যান যে তৃণমূলকে একটা ভোটও নয়, আমাদেরকে 42টা আসনই দখল করতে হবে। তৃণমূল দলটি আস্তে আস্তে ভেতর থেকে ভাঙতে শুরু করেছে। তাদের বহু কর্মী এবং নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন। তাদের পক্ষে আর সেই দলে থাকা সম্ভব হচ্ছে না, কারণ সিবিআই এবং ইডি সেই দুর্বৃত্ত দলের নেতাদের ধাওয়া করেছে। সেই দুর্বৃত্ত দলের নেতাদের সঙ্গে আর কেউ থাকতে চান না। এমনকি দু একজন যদি ভালো নেতা থেকে থাকেন তিনিও বেরিয়ে যাচ্ছেন দল থেকে। এই দলটির সঙ্গে থাকা যায় না বলে সম্পূর্ণ দুর্বৃত্ত পরিবৃত একটি দল। আপনারা এই লক্ষ লক্ষ মানুষ এখানে হাজির হয়েছেন, তারা একটা শপথ নিয়ে যান, তারা তাদের এলাকায় এইটুকু অন্তত প্রচার করুন যে এই দুর্বৃত্ত দল তৃণমূল কংগ্রেসকে একটা ভোটও দেওয়া যাবে না। কাঁথি তমলুকে তৃণমূলের চাপে ফেলে দিচ্ছে বলা যায় বিজেপি। এবার অধিকারী পরিবার তৃণমূলের পাশে নেই। বিরোধী শিবিরে অধিকারী পরিবারের পিতা পুত্ররা কাঁথি তমলুকে প্রার্থী বাছাইয়ে রীতিমতো চাপে রয়েছে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের দুটি লোকসভা কেন্দ্রে অধিকারী পরিবারকে দিয়েই খাতা খোলে তৃণমূল। এই পরিবারের হাত ধরে এই জেলায় বৃদ্ধি পায় জোড়াফুলের সাংগঠনিক শক্তি। 2020-র 19শে ডিসেম্বর প্রায় 2 দশকের সম্পর্ক ত্যাগ করে গত বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন। এরপর তৃণমূলের সাংসদ হলেও কাঁথি ও তমলুকের শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর সঙ্গে দলের দূরত্ব বাড়ে। সেই অধিকারী পরিবার এবার তৃণমূল বিরোধী শিবিরে। এই প্রথম পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবার ছাড়া লোকসভা ভোটে লড়ছে তৃণমূল। বিগত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের প্রার্থী ঠিক করা নিয়ে তৃণমূলকে ভাবতে হয়নি। 2021 থেকেই পূর্ব মেদিনীপুরের নির্বাচন মানেই মমতা শুভেন্দু টক্কর। একদা অধিকারীগড়ের 2 আসনেই বিজেপির হেভিওয়েট প্রার্থী। কাঁথিতে শিশির পুত্র সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। তমলুকে অধিকারী বাড়ির সেজ ছেলে দিব্যেন্দু অধিকারীর ছাড়া আসনে সম্ভবত লড়াই করবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটের লড়াইয়ে রাজনীতির চেনা ময়দান হঠাৎ করেই অচেনা শাসক দলের কাছে। জেলা 2 আসনে লড়াই বেশ কঠিন। অধিকারীদের ছাড়া প্রথম লোকসভা ভোটে 2 হেভিওয়েটের বিপক্ষে প্রার্থী খুঁজতে মরিয়া তৃণমূল নেতৃত্ব। বিজেপির দাবি কাঁথি ও তমলুকে প্রার্থী ঠিক করা হলেও বেগ পেতে হবে শাসক দলকে। আর ক্ষমতা দিয়ে যে কজনকে ক্ষমতার পদ দিয়ে আবদ্ধ করা আছে তৃণমূলের সঙ্গে, তারা কেউ কাউকে বিশ্বাসও করে না, কারোর সাথে কারোর কোঅর্ডিনেশনও নেই। ফলে তৃণমূল হিমশিম খেয়ে যাচ্ছে প্রার্থী নির্বাচন। প্রথম লোকসভা তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পরে শিশির অধিকারী বা অধিকারী পরিবার ছাড়া প্রথম লোকসভা নির্বাচন লড়তে চলেছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কি সমস্যার মধ্যে দিয়ে পড়বেন আপনারা, বা 2 কেন্দ্রে যেভাবে প্রার্থী ঘোষণা হয়েছে বা সম্ভাবনা আছে সেক্ষেত্রে কি সমস্যায় পড়তে চলেছেন আপনারা? সমস্যা তো কিছু নেই, প্রার্থী বাছাইয়ের সমস্যা কোথায়?
তারা দুটো আমাদের জেলাতে দুটো লোকসভা কেন্দ্র, একটা কাঁথি এবং তমলুক, অতি উৎসাহী হয়ে তারা কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছেন। তমলুকের এখনও ঘোষণা হয়নি বিজেপির তরফ। আর আমাদের সারা রাজ্যে কোথাও কোনো প্রার্থী তালিকা ঘোষিত হয়নি। 21-এ আমরা অধিকারী পরিবার ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করেছিলাম। অধিকারী পরিবার কোনো মূল্য, কোনো গ্রহণযোগ্যতা, কোনো দাম নেই। তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো রাজনৈতিক নেতৃত্বের কোনো গ্রহণযোগ্যতা আছে বলে ব্যক্তিগতভাবে মনে করি না। দুই মেদিনীপুরের দুই আসনে বিজেপিকে টক্কর দিতে তৃণমূল বহিরাগত না ভূমিপুত্র, কার ওপর ভরসা করবে? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।